প্রথমেই আমি ডেকে নিচ্ছি তিতিক্ষা দাসকে। তিতিক্ষা দাস, রিষড়া গার্লস হাই স্কুল। তিতিক্ষার টপিক হলো মোবাইল বা মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার ছাত্রছাত্রীদের পাঠ্য বই পড়ার উৎসাহ কমিয়ে দিচ্ছে। তুমি মঞ্চে যাও। বলি হ্যালো হ্যালো, শুরু করবো? হ্যালো, ঠিক আছে শুরু করি। নমস্কার, আমি তিতিক্ষা দাস, রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আপনাদের সকলকে চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানাই। আমার বিষয় হচ্ছে মোবাইল ফোনের অথবা মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার পড়াশোনার উৎসাহ কমিয়ে দিচ্ছে। প্রথমেই আমি বলবো, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার সবাইকেই পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দেয়, কিন্তু সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, যদি সেটাকে আমরা সবসময় পড়াশোনাও না, পড়াশোনার মাঝে মাঝে আমাদের কখনো কখনো বিনোদনও প্রয়োজন হয়। এই বিনোদন পেতেই আমরা সাধারণত মোবাইল ফোনের ব্যবহার করি, এবং কোথাও গেলে কাউকে যোগাযোগ রাখতেও আমরা ফোন ব্যবহার করি। এইসব ক্ষেত্রে আমরা ফোন ব্যবহার ছাড়াও যারা অতিরিক্ত ফোনটাকে নিজেদের জীবনের সাথে জড়িয়ে ফেলে, নিজেদের পড়াশোনাকে বাদ রেখে যখন তারা ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে, তখন সেটা নিজের জীবনের, নিজের পড়াশোনার জীবনের প্রতি সেটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তখন আমাদের মতো ছাত্রছাত্রীরাই তখন সেটা পড়াশোনা বাদ দিয়ে বেশি ফোনটাকেই নিজের জীবন বলে একটা ভেবে ফেলে। তখন একবার ফোনটা না দেখলে তখন পড়তেও ইচ্ছা করবে না। এরকমই একটা হয়, আমারও হয়েছে। যখন লকডাউনের সময় পড়াশোনা তো হতো, কিন্তু পড়াশোনাটা করতে করতে সারাদিন ফোন, কিছু করার নেই, বাইরে বেরোনোর নেই, সারাদিন ফোন করতে করতে এরপর যখন আমাদের স্কুলটা খুললো, তখন আমি সেই অসুবিধাটা বুঝতে পারলাম যে আমি কতটা ফোনের প্রতি অ্যাডিক্টেড, কতটা আকৃষ্ট হয়ে পড়েছি। এই কারণে আমি বলবো যে ফোনের প্রতি এতটা আকৃষ্ট হওয়া ঠিক না, যতটা প্রয়োজন ততটাই দরকার। এজন্য আমিও আজকাল আমার 9-এর রেজাল্ট খুব ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি, আর আমি এটা বুঝতেও পারছি যে এটা আমার ফোনটার বেশি অতিরিক্ত ব্যবহারের কারণেই সেটা হতে পেরেছে। না হলে খুব ভালো কি খুব খারাপ সেটা ব্যাপার না, আমরা যেমনভাবে ফোনটা ব্যবহার করব সেইভাবেই আমাদের জীবনে তার প্রভাব পড়বে। এইটাই বলছি যে ফোন অতিরিক্ত ব্যবহার ঠিক আছে, কিন্তু সবসময় ঠিক না। সেটা যদি তুমি নিজের মতো করে নিজের বুঝতে পারো যে তুমি ফোনটা ঠিক কিভাবে ব্যবহার করছো, নিজের ওপর প্রভাব ফেলবে কি ফেলবে না, সেটা তো অবশ্যই তোমার উপর নির্ভর করছে। তাই সবসময় ফোনটা না নিয়ে যদি আমরা পড়াশোনাই করি, তো এই জন্য আমরা আমার ফোনেতে নানান রকম
ফোনে যেমন নানান রকম আমরা অন্য কাজও করতে পারি, পড়াশোনার কাজ, বিভিন্ন অ্যাপ থেকে আমরা পড়াশোনাও করতে পারি, আবার সেখান থেকে আমরা বিভিন্ন রকমের গল্প পড়তে পারি। যদি আমাদের অনেকক্ষণ পড়তে পড়তে ভালো না লাগে তো আমরা এরকম পড়তেই পারি, কিন্তু আমরা সেই সব না করে এইসব ফেসবুক, টুইটার এইসবে একদম মায়াজালে জড়িয়ে পড়ছি। তো এইগুলি যদি আমরা বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের একটুখানি বিনোদন এবং সারাদিনে পড়াশোনার মাঝখানে একটু করতে পারি, তাহলেই আমরা এতটা আকৃষ্ট হয়ে পড়ব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ তিতিক্ষাকে। তিতিক্ষার যে বিষয়টি ছিল, মুঠোফোন বা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়, পাঠ্য বই পড়াকে কমিয়ে দিচ্ছে, এটা কিন্তু ঠিক কথাই যে অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। অতিরিক্ত যে কোনো জিনিস ব্যবহার করলে তার কিন্তু প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি না। পরবর্তী পার্টিসিপেটকে আমরা ডেকে নেব, রিমিতা রাউত। রিমিতা রাউত, রিশরা গার্লস। তোমাদের একটাই অনুরোধ, তোমরা সময়ের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা করবে। 2.5 মিনিটের মধ্যে তোমাদের ওয়ার্নিং বেলটা বাজবে, আর লাস্ট বেলের মধ্যে তোমাদের শেষ করতে হবে। রিমিতা রাউত পরবর্তী বক্তা। রিমিতার বিষয়, ফাস্ট ফুডে জিভে জল আসে ঠিকই, দেহের পুষ্টিতে খুব একটা কাজে আসে না। রিমিতার বিষয়, ফাস্ট ফুডে জিভে জল আসে ঠিকই, দেহের পুষ্টিতে খুব একটা কাজে আসে না। নমস্কার, আমি রিমিতা রাউত। আমি রিজরা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আসছি, 10ম শ্রেণীর ছাত্রী। আজ আমার টপিক হচ্ছে ফাস্টফুড দেখলে আমাদের জিভে জল আসে ঠিকই, কিন্তু সেটি আমাদের স্বাস্থ্য গঠনের কোনো কাজে আসে না। আমাদের ফাস্টফুড হচ্ছে খুবই জিভে জল আনা একটি খাদ্য। সেই ফাস্টফুড দেখলে আমাদের প্রত্যেকেরই কমসে কম জিভে জল আসে ঠিকই, কিন্তু সেটি রাস্তায় তৈরি করা হয়, ফলে সেটির মধ্যে অনেক জীবাণু, ধুলো, বালি রাস্তায় মিশ্রিত থাকে। তাই সেটি আমাদের শরীর স্বাস্থ্য গঠনের জন্য একদমই খাওয়া ঠিক নয়। তাই এই খাদ্য যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য গঠন করতে সুবিধা হবে এবং আমরা ভালোভাবে স্বাস্থ্য গঠন করতে পারব। আমাদের ফাস্টফুড হচ্ছে আমাদের এমন একটি খাবার যেটির জন্য আমাদের সবারই কম বেশি খুব খেতে ভালো লাগে, এবং আমরা বাচ্চারা বাড়ির খাবার থেকে বেশি ফাস্টফুডে দেখে বেশি আকৃষ্ট হই, কারণ সেই খাবারগুলির মধ্যে অনেকটা ভালো লাগা থাকে, একটি ভালো খাবার, ভালো খেতেও হয়। তাই জন্য আমরা সেই খাবারগুলির থেকে বেশি আকৃষ্ট হই। তাই জন্যে আমাদের সেই খাবারগুলো বর্জন করা উচিত, কিন্তু তাও আমরা অনেকে এরকম বর্জন করতে পারি না। আমরা সেই ফাস্টফুডের দিকেই বারবার ফাস্টফুড খেতে চাই, কিন্তু তার জন্যে আমাদের পুষ্টি ঠিক করে হয় না। ফাস্টফুড আমরা যদি অতিরিক্ত ফাস্টফুড খাই তাহলে আমাদের শরীরের নানা রকম রোগ জীবাণু বাসা বাঁধতে পারে, যেমন আমাদের বিভিন্ন রোগও হতে পারে। যেমন বেশি ফাস্টফুড খেলে আমাদের ওবেসিটি হতে পারে। এই এখনকার দিনে এই ওবেসিটি রোগটির মধ্যে অনেকেই ভুগছেন। এই ওবেসিটি রোগটি আমাদের এড়ানোর জন্যে আমাদের ফাস্টফুড খাওয়া একদমই বন্ধ করা উচিত, কিন্তু আমরা সেটি করতে পারি না ঠিকই। আমাদের এটি করা উচিত। তাই ফাস্টফুড একটি এমন একটি খাবার যেটি দেখলে
ফাস্টফুড খাবারের মধ্যে কোনো পুষ্টি আমরা সংগ্রহ করতে পারি না, যেটি আমাদের দেহ গঠনের কাজে লাগবে। তা আমাদের ফাস্টফুড ছেড়ে আমাদের বাড়ির খাবারের দিকে বেশি জোর দেওয়া উচিত। তাই ফাস্টফুড খাওয়া আমাদের বর্জন করা উচিত। কিন্তু ফাস্টফুড খাওয়া আমাদের বর্জন করা তো সেই ফাস্টফুড আমাদের খাওয়া একদমই উচিত নয়। ফাস্টফুড খাওয়া উচিত নয়। ফাস্টফুড খেলে আমাদের শরীর ঠিকভাবে গঠন হয় না। আমাদের ফাস্টফুড খেলে আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু বাসা বাঁধতে পারে, ফলে আমরা নানা রকম রোগের সংক্রমণ হতে পারে। তাই রোগের সংক্রমণ হতে পারে খাওয়া আমাদের ফাস্টফুড খাওয়া একদমই বন্ধ করা উচিত, এটাই বলবো। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। পরবর্তী বক্তাকে ডেকে নেব, রঙ্কিতা দত্ত, রিষড়া গার্লস। রঙ্কিতার বিষয় বিশ্ব উষ্ণায়ন, করতেই হবে নিয়ন্ত্রণ, সঠিক পদক্ষেপের রাস্তা ধরি, ডাস্টবিন ব্যবহার করি। নমস্কার, আমি রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমি 10ম শ্রেণীতে পড়ি এবং আমার টপিক হলো বিশ্ব উষ্ণায়ন করতেই হবে এবং ডাস্টবিন ব্যবহার করতে হবে। প্রথমেই বলি, আমাদের রিষড়ায় বা যে কোনো জায়গাতেই আমাদের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি আমরা, তো সেখানে কি হয় না, একে তো হাইজিন মেনটেন হয় না প্রথমত, দ্বিতীয়ত সেগুলো অনেক সময় পোড়ানো হয়, যার ফলে কার্বন ডাই অক্সাইড পরিবেশে মেশে এবং বিভিন্ন রোগ দেখা দেয় এবং ওজোন লেয়ারেরও ক্ষতি হয়। তাই আমরা প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্টভাবে আমরা বর্জ্য পদার্থ ফেলবো এগুলো এবং সেগুলোকে না পুড়িয়ে বিভিন্ন কাজে লাগাবো। এছাড়াও বিভিন্ন আমরা যে শাকসবজি ব্যবহার করি তার যে খোসা হয় তাকেও আমরা ইউজ করব। তো এইভাবে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখতে পারি। এর ফলে আমাদের কোনো অনেকটাই রোগ নিরাময়ে আমরা থাকব, কোনো জীবাণু আমাদের অ্যাটাক করতে পারবে না। এছাড়াও আমরা বিভিন্ন পদক্ষেপ নেব, যেমন অতিরিক্ত মাত্রায় এসি, ফ্রিজ ইত্যাদি যেন আমরা ব্যবহার না করি। এতে আমাদের বিশ্ব উষ্ণায়নের হারও বেড়ে যায় এবং প্রধানত আমাদের গাছ লাগানো উচিত, যা আমাদের অক্সিজেন সাপ্লাই করে। এর ফলে আমরা অনেকটাই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে পারবো এবং নগরায়নও কমানো উচিত। এবং যেহেতু একটি গাছ একটি প্রাণ, তাই শুধু গাছ লাগানো বা পরিবেশ দিবসেই নয়, আমরা যেন প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে আমাদের শরীর স্বাস্থ্য এবং বিশ্ব পরিবেশ সমস্তটাই লেভেলে মানে ঠিকঠাক আমরা রাখতে চেষ্টা করি। এতে আমাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে এবং পরিবেশও ভালো থাকবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ রঙ্কিতাকে, তার বিষয় সম্বন্ধে সে যথেষ্ট ভালোই বলেছে। সৌরিমা দত্ত, রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। হ্যালো, যারা বলবে তাদের আমি কতগুলো বক্তব্য শোনাই। যে এই যে কম্পিটিশনটা হচ্ছে, সেটা শুধু সাবজেক্ট ম্যাটারটাই আসল নয়। এই যে ঠিক সময়ে শুরু করা, ঠিক সময়ে শেষ করা, তার বচন ভঙ্গি, টোনেশন, গলার স্বর, প্রক্ষেপ, এইগুলো সমস্ত কিছু তারপরে সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ সব কিছুতেই পয়েন্ট আছে। সুতরাং এইগুলো সব মেনটেন করে বললে তাতেই হবে। সৌরিমার বিষয় বৃক্ষরোপণ কিভাবে প্রকৃতির অসুখ সারাতে পারে।
বৃক্ষরোপণ কিভাবে প্রকৃতির অসুখ সারাতে পারে? নমস্কার, আমি সৌরিমা দত্ত। আমি নবম শ্রেণীর ছাত্রী। উপস্থিত সকল গুরুজনেদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আমার টপিক হচ্ছে বৃক্ষরোপণ কিভাবে প্রকৃতির রোগকে সারাতে পারে। প্রথমেই বলবো, বৃক্ষ আমাদের প্রচুর রোপণ করতে হবে, কারণ আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন বাতাসে ছাড়ে, যেটা আমরা নিঃশ্বাস হিসেবে সেটাকে গ্রহণ করি। এছাড়াও আমাদের গাছের জন্য গাছ লাগালে বৃষ্টি হয়। গাছ মাটি ক্ষয়ে না হতে খুবই সাহায্য করে। বিশ্ব উষ্ণায়নে গাছের ভূমিকা অনেক, কারণ গাছ এই যে এক্সট্রিম হিট সেটাকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, আমরা পরবর্তী বক্তাকে ডেকে নেব। অর্পি খরা, রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। এই মাটিতে জন্ম আমার, দায়িত্ব তাকে শুদ্ধ রাখার। অর্পির বক্তব্য। নমস্কার, আমার নাম অর্পি খরা, শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এখানে উপস্থিত সকল গুরুজন এবং সব শিক্ষক শিক্ষিকা ও মাননীয় বিচারকদের আমার প্রণাম জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আমার বক্তব্য বিষয় হলো, এই মাটিতে জন্ম আমার, দায়িত্ব নিয়ে শুদ্ধ রাখার। এই বক্তব্যটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে পরিবেশ দূষণ মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেছে। তার মধ্যে মাটি দূষণ হলো অন্যতম এক প্রধান সমস্যা। এই মাটি দূষণের কারণও হাজার। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে চারিদিকে বড় বড় কলকারখানা গড়ে উঠেছে এবং সেই সমস্ত কলকারখানা থেকে প্রতিনিয়ত ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ বিভিন্ন উপায়ে নির্গত হচ্ছে এবং সেগুলি জল দ্বারা বাহিত হয়ে মাটিতে মিশছে। এছাড়াও কৃষি জমিতে ব্যাপক হারে কীটনাশক ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন রাসায়নিক সার ব্যবহৃত হচ্ছে, যেগুলো জলসেচের জলের মাধ্যমে বাহিত হয়ে যেমন জলকে দূষণ করছে, তার সঙ্গে মাটিও দূষিত হচ্ছে। সেই সময় প্রাথমিকভাবে হয়তো ফসলের ফলন বাড়ানো গেলেও পরবর্তীকালে সেই মাটি চাষের অযোগ্য হয়ে পড়ছে এবং এই কীটনাশকের ফলে মাটিতে উপস্থিত বিভিন্ন উপকারী কীটপতঙ্গ, যেমন কেঁচো, যাকে আমরা কৃষকের বন্ধু রূপে জানি, সেগুলিও মারা যাচ্ছে। এর ফলে মাটির সাথে সাথে আমাদের ফসলেরও ব্যাপক হারে ক্ষতি হচ্ছে এবং যেই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, তেমনি এই মাটিকে শুদ্ধ রাখার দায়িত্ব তো আমাদেরই। তাই আমাদের এই মাটিকে ভালো রাখার জন্য পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন আমরা মাটি দূষণ রোধের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করতেই পারি। আমাদের পরিবেশ
পরিবেশের মধ্যে থেকেই আমরা সার ব্যবহার করতে পারি। আমরা রাসায়নিক সারের বদলে জৈব সার অবশ্যই ব্যবহার করতে পারি, এবং জৈব সারের মধ্যে গোবর সার থেকে শুরু করে আরও বিভিন্ন জৈবিক উপায় রয়েছে সার হিসেবে ব্যবহার করার জন্য। আমরা বিভিন্ন শাকসবজির খোসা, যেগুলিকে আমরা পচনশীল দ্রব্য বলে থাকি, সেগুলি পচিয়েও আমরা বিভিন্ন রকম সার তৈরি করতে পারি। সেগুলো যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের মৃত্তিকা থেকে শুরু করে পরিবেশের কোনো বস্তুরই দূষণ হবে না, এবং সেই দূষণ যদি আমরা একবার রোধ করতে পারি, সেই সঙ্গে আমরা যেমন মৃত্তিকাকেও শুদ্ধ রাখতে পারবো, তেমন আমরা নিজেদের স্বাস্থ্যেরও সুরক্ষা করতে পারবো। কারণ আমরা যে কীটনাশক রাসায়নিক সারগুলো ব্যবহার করি, সেগুলো আমাদের যে ফসল উৎপাদিত হচ্ছে তার মধ্যেও প্রবেশ করে, এবং প্রবেশের ফলে তা আরও সেগুলি আমরা খাই এবং আমরাও অসুস্থ হয়ে পড়ি। ফলে আমাদের প্রত্যেকের দরকার আমাদের নিজের স্বাস্থ্যের সাথে সাথে পরিবেশের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্যের উপরও খেয়াল রাখা। আজ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ এখানে আমাকে বক্তব্য পেশ করার সুযোগ করে দেওয়ার জন্য। অত্যাধিক গাড়ির ব্যবহার মানুষের স্বাস্থ্যে কতটা অবনতি ঘটাচ্ছে? সান্ত্বনার টপিক, অত্যধিক গাড়ির ব্যবহার মানুষের স্বাস্থ্যে কতটা অবনতি ঘটাচ্ছে। হ্যালো, এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা সকলেই তো গাড়ি চাপতে খুবই ভালোবাসি। 4 চাকা হলে তো কোনো কথাই নেই, তাতে আবার এসি কার। কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে কি লক্ষ্য দিই? ঠিক ধরেছেন। আজ আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো অত্যাধিক গাড়ির ব্যবহার মানুষের স্বাস্থ্যে কতটা অবনতি ঘটাচ্ছে। এসির হাওয়া, উইন্ডো সিট, এটা ছাড়া তো দৈনন্দিন জীবনে আমরা চলতেই পারি না। আর রাস্তাঘাটে 10 টাকা ভাড়ার টোটোওয়ালাদের ছাড়া তো আমাদের জীবনই অন্ধ। কিন্তু আমরা এটা ভেবে দেখি না, সাময়িক ওই 10 টাকাটা বাঁচিয়ে যদি আমরা 10টা মিনিট খরচ করি, হয়তো আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। হাঁটার মাধ্যমে আমাদের স্বাস্থ্য সামান্য যোগব্যায়ামের সাহায্যে এবং হাঁটার সাহায্যে আমরা বিভিন্নভাবে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারি। হয়তো বাড়ি থেকে স্টেশন যাচ্ছি, সামান্য দূরত্ব, হেঁটেই চলে যেতে পারি। একটু আগে বেরোবো, কিন্তু নিজের স্বাস্থ্যকে সজাগ রাখবো। আলাদা করে আর জগিংয়ে বেরোনোর দরকার নেই। অন্যদিকে আবার আমরা যদি গাড়ির ব্যবহার সামান্য কমিয়ে মানুষের সাথে গল্প করতে করতে রাস্তা হাঁটি, অথবা বিভিন্ন রকম ভাবে আমরা সবার সাথে দেখা করি, তাহলেও আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটে। পারস্পরিকভাবে মিলনের মাধ্যমে আমরা কথোপকথনের মাধ্যমে নিজের মানসিক স্বাস্থ্যকেও সুস্থ রাখতে পারি। প্রকৃতির ওপর নজর রাখতে পারি, প্রকৃতিকে দেখে নিজেকে আনন্দিত করতে পারি। কিন্তু তা না করে আমরা প্রত্যেকেই কিন্তু 4 চাকা ছাড়া, টোটো ছাড়া, ট্রেন ছাড়া চলতেই পারি না। আমাদের জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এই দিকটা বিবেচনা করেই দেখি না যে 4 চাকা ছাড়া, টোটো ছাড়া আমরা যদি দৈনন্দিন জীবনে হাঁটি, আমাদের স্বাস্থ্য কতটা সুস্থ থাকে, মানসিক দিক থেকেও এবং শারীরিক দিক থেকেও। আপনারা লক্ষ্য করে দেখেছেন কি, আগে যখন টোটো, অটো, 4 চাকা এসবের প্রচলন ছিল না, তখনকার মানুষের স্বাস্থ্য কতটা উন্নত ছিল, তখনকার মানুষের স্বাস্থ্য কতটা সুন্দর ছিল। তারা যেমন মানসিকভাবে সুস্থ ছিলেন, তেমন স্বাস্থ্যের দিক থেকে। কিন্তু আমরা সামান্য একটুখানি রাস্তা হাঁটলেই প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে পড়ি, কারণ আমাদের সেই সহ্য ক্ষমতাটাই নেই। আমরা সেইভাবে সহ্য করতেই পারি না। বিভিন্ন রকমের বড় বড় জার্নি আমরা নিতেই পারি না। আমরা সম্পূর্ণভাবেই বর্তমান বিজ্ঞান প্রযুক্তির ওপর নির্ভর করে 4 চাকার উপর অবলম্বন করেই হাঁটি। আজ বোধহয় আমাদের পা নয়, ওই 4টে চাকাই আমাদের কাজে লাগে। তাই সবাইকে সাবধান করছি, অবশ্যই 4 চাকা চাপুন, অবশ্যই এসির হাওয়া খান, কিন্তু অবশ্যই নিজের পায়েরও ব্যবহার করুন। চেষ্টা করুন না একটু হেঁটে যাওয়ার, চেষ্টা করুন না প্রকৃতির মধ্যে নিজের আনন্দ খুঁজে নেওয়ার। তাই সবাইকেই বলি, হাঁটুন এবং হেঁটে যান, অবশ্যই গাড়িও চাপুন, কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায়। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সান্ত্বনাকে।
পরবর্তী বক্তাকে ডেকে নেব দেবাদ্রিতা সিংহ রয়। দেবাদ্রিতা সিংহ রয়, বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয়। নমস্কার। এখানে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিবর্গকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। আমার বক্তৃতার বিষয় হচ্ছিল মোবাইল বা মুঠোফোনের আসক্তি বা অতিরিক্ত ব্যবহার দেহ মনে বিপর্যয় ডেকে আনতে পারে। খুবই বাস্তবের সাথে মিল পাচ্ছেন এই টপিকটাতে। হ্যাঁ, বর্তমানে আমাদের জীবনে আমরা যেটা ছাড়া একদমই চলতে পারি না, মানে নিজেদেরকে একদম এইটা ছাড়া কল্পনাই করা যায় না এখনের জগৎটাকে, সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন, রাস্তায় হাঁটছি মোবাইল ফোন, খেতে বসছি মোবাইল ফোন, সব সময় মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোন ব্যবহার করব না কেন? মোবাইল ফোনের যে শুধুই খারাপ দিক আছে তা তো নয়, আমরা সবাই জানি মোবাইল ফোনের ভালো দিক। আগে আমাদের যে সকল আত্মীয়রা অনেক দূরে দূরে থাকতেন তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারতাম না, আজ মোবাইল ফোন হওয়ায় আমরা তাদের সাথেও যোগাযোগ রাখতে পারছি। এছাড়াও নানান সোশ্যাল মিডিয়া থেকে আমরা কত নতুন নতুন বন্ধুদের খুঁজে পাচ্ছি, তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে না, আমরা ভালো দিকটা ব্যবহার করার সাথে সাথে এটার মাত্রা অতিরিক্ত ব্যবহার করছি। এটা বিশেষত প্রযোজ্য বর্তমানে শিক্ষার্থীদের ক্ষেত্রে। আমাদের কিন্তু জীবনের মূল লক্ষ্য ছিল পড়াশোনা করে বড় হয়ে দাঁড়ানো। আজকে আমরা যাদের সামনে আমাদের বক্তৃতা পেশ করছি, এখানে অনেক শিক্ষিকারাও আছেন, তারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু নিজের ছাত্র জীবনটাকে কাজে লাগিয়ে আজ একটা জায়গায় এসেছেন, অনেক সম্মানের জায়গায় এসেছেন। কিন্তু আমরা মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে পারি। এখন গুগল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখান থেকে আমরা পড়াশোনা বিষয়েরই কোনো তথ্য সংগ্রহ করতে পারি। সব সময় পড়াশোনা করে যাব এটাও একটা প্রশ্ন। বিনোদনেরও তো দরকার, ক্লান্তিও তো কাটাতে হবে। সব সময় কি পড়াশোনা করে যাওয়া সম্ভব? বিনোদনের জন্য অবশ্যই দেখবো না কেন, কিন্তু সেটা সব সময় নয়। অতিরিক্ত মোবাইল ফোন, আমরা সকলেই জানি মোবাইলের রাত্রিবেলা আমরা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি। রাত্রিবেলা আমরা কি আলো জ্বালিয়ে শুই না, অন্ধকার থাকে। ফলে মোবাইল থেকে যে রেটা বেরোচ্ছে সেটা কি আমাদের জন্য খুব ভালো না, ওটা আমাদের চোখের, ত্বকের সবেরই ক্ষতি করছে। এছাড়াও আমাদের মস্তিষ্কে এই যে ফোনের রে, এইটা কিন্তু অনেক ক্ষতি করছে। আমরা যে সারাদিন ফোনেতে যা দেখছি, যখন আমরা পড়তে বসছি সেইটাই আমাদের মাথায় ঘুরছে, আমাদের কিন্তু আমাদের পড়ার বিষয়টার উপর মাথায় ঢুকছে না। আমরা তখনও ভাবছি যে আমি তো ফোনে ওইটা দেখেছিলাম, ওইটা হয়েছে। আমরা একটা মোটামুটি ফোনটা আমাদের একটা কাল্পনিক জগতে নিয়ে চলে গেছে, কারণ আমরা ফোনটাকে বেশি ব্যবহার করছি। এবার আমরা ভাবছি এটার কি কোনো প্রতিকার নেই? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। আমরা পড়াশোনা করব, আমরা সব করব, নিজেদের সময় মতো নিজেদের যেটা করার সেটা আগে করতে হবে, কিন্তু নিজের ক্লান্তি কাটাতে হবে, নিজের মস্তিষ্ক ঠিক থাকতে হবে, তবেই কিন্তু শরীর ঠিক থাকবে। তার জন্য আমরা মাঝে মাঝে একটু ফোন দেখব। কি দেখব? ফোনেতে আমরা তো এখন আর প্রায় শরীরচর্চা করি না, তাই তো? আমরা একটু ফোনে গান শুনলাম, সেই গানের সাথে একটু নাচলাম, তাতে কি হলো? আমাদের শরীরটাও ভালো হলো, আবার আমাদের একটু বিনোদনও হলো, আমাদের ক্লান্তিটাও কাটলো। তো এইভাবে আমরা ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। নমস্কার। অনেক ধন্যবাদ দেবাদ্রিতাকে। এরপর সমাদ্রিতা পাল, বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয়। সমাদ্রিতা পাল। সমাদ্রিতার বিষয় প্লাস্টিক বা পলিথিন কিছুই আমি নেব না, কাগজের প্যাকেট ছাড়া কিছু আমি কিনব না। প্লাস্টিক বা পলিথিন কিছুই আমি নেব না, কাগজের প্যাকেট ছাড়া কিছুই আমি কিনব না। নমস্কার। এখানে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজ আমার বক্তব্যের বিষয় শুরু করছি। আজ আমার বক্তব্যের বিষয় হলো প্লাস্টিক বা পলিথিন কিছুই আমি নেব না, কাগজের প্যাকেট ছাড়া কিছু আমি কিনব না। আমার এই বক্তব্যের বিষয় শুনে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘটনা এবং আমরা সবাই নিজের জীবনের সাথে রিলেট করতে পারছি। দূষণ হলো এমন একটা জিনিস যেটা এখন বর্তমান এই যুগেতে দাঁড়িয়ে
আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এবং আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমরা বেরোবো কিভাবে। এবং তার মধ্যে প্লাস্টিক হলো অন্যতম এক। প্লাস্টিক দূষণ থেকে কি কি ক্ষতি হয় সেখানে পরে আসছি। প্রথমে আসি আমাদের প্রাত্যহিক জীবনে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিক আমরা সকলেই ব্যবহার করে থাকি এবং এমন কোনো জিনিস নেই যেটা আমাদের ব্যবহার করা অত্যন্ত ভালো কিংবা খারাপ, সেটা কোনো ভালো জিনিসই হোক না কেন। চটের ব্যাগ কিংবা এই ধরনের কাগজের যে জিনিসপত্র এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি প্লাস্টিকের পরিবর্তে, কিন্তু আমরা প্লাস্টিকটা ব্যবহার করে থাকি কেননা দোকানে কিংবা কোথাও গেলে সচরাচর আমরা প্লাস্টিকটাই পাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হলো এমন একটা জিনিস যেটা কিন্তু নন বায়োডিগ্রেডেবল। যেহেতু এটা নন বায়োডিগ্রেডেবল একটা জিনিস, সেই কারণে এটা আমরা সবাই জানি। আমরা এখন বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের মতো স্টুডেন্ট কিংবা এখানে উপস্থিত অনেক মাননীয় ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা সবাই জানি এটা কিন্তু কখনোই মাটির সাথে মিশবে না। তাই আমরা জেনে বুঝে এমন একটা কাজ করছি যেখানে আমরা জানি আমাদের এটা ভবিষ্যৎ নষ্ট করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা করছি। কেন? কারণ এটা আমরা সহজদ্রব্য, আমরা হাতের কাছে পাচ্ছি তাই এটা ব্যবহার করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে দোকানদার কাকু যখন দিচ্ছে আমাকে তখন তাকে বলতে হবে না কাকু আমি প্লাস্টিকটা নেব না, তুমি আমাকে একটা ঠোঙা দাও। তিনি কি বকবেন? তিনি হয়তো বড়জোর বলবেন কেন? তখন বলবেন যে দেখুন আপনি হয়তো জানেন কিংবা জানেন না, আমি বলছি আপনাকে প্লাস্টিকটা তো মাটিতে মেশে না, প্লাস্টিকটা আমাদের ক্ষতি করে। যেহেতু এর অণুগুলো মাটির সাথে মিশছে না তার মানে এগুলো মাটির সাথে থেকে যাচ্ছে, সেখান থেকে মাটি দূষণ ঘটাচ্ছে, মাটি দূষণ থেকে জল দূষণ এবং সেখান থেকে বিভিন্ন জীবের প্রাণ নাশ হচ্ছে। কাজেই আমরা যা করব ভেবে চিন্তে করব। আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ভবিষ্যতের জন্য তোলা হয়ে রয়েছে। কাজেই আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর এফেক্ট ফেলতে পারে। তাই জন্য আমি বলবো প্লাস্টিকের ব্যবহার আমরা আজকে বলে আজকে শেষ করতে পারবো না। আজকে বললাম বলেই নিশ্চয়ই আমি কালকে থেকে সম্পূর্ণভাবে এটার ব্যবহার বন্ধ করতে পারবো না। কাজে আস্তে আস্তে এর ব্যবহার কমাতে হবে। একদিন দুদিনে এর ব্যবহার সম্পূর্ণভাবে কমবে না। আমরা না বলতে শিখবো প্লাস্টিকের বিরুদ্ধে এবং আস্তে আস্তে আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে প্লাস্টিককে আমাদের এই সুন্দর পৃথিবী থেকে বাদ দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই আমার সাথে রাজি, তাই আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বর্জন নয় বাছাই করো ভালো মন্দ দিক, এটুকুনি বলবো এই বক্তব্যের পর। এরপরে ডেকে নেব নীলেন্দ্রনাথ চক্রবর্তী। নীলেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রীরামপুর হাই স্কুল। নীলেন্দ্রনাথের বিষয় হলো লেস পলিউশন দি বেস্ট সলিউশন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপনা করতে চাই। আমার বিষয় হচ্ছে লেস পলিউশন দি বেস্ট সলিউশন। লেস মানে চিপস এক ধরনের লোভনীয় খাদ্য যা প্রত্যেকে বড় থেকে ছোট সবাই এটি খেতে অনেক উৎসাহী থাকে। কিন্তু আমার মনে হয় যে লেস এটা বৈজ্ঞানিকদের মতে এটি পাওয়া গেছে যে এটি প্লাস্টিক দ্বারা নির্মিত, অর্থাৎ আমরা লেস খাওয়ার মাধ্যমে একটি প্লাস্টিক আমরা গ্রহণ করে থাকি। এর ফলে আমাদের শরীরে যে ক্ষতি হয় এতে ক্যান্সার শুধু হতে পারে। এর কারণবশত আমাদের লেস খাওয়া শরীরের পক্ষে হানিকারক এবং অত্যন্তভাবে ক্ষতিকারক। নমস্কার। পরবর্তী বক্তাকে ডেকে নেব কৃষাণু সাহা। তোমরা ভালো করে বিষয়টা প্রথমে বুঝে নেবে, তারপর বক্তব্য পেশ করবে। কৃষাণু সাহা, শ্রীরামপুর হাই স্কুল। কৃষাণুর বিষয় হলো মাটি যখন দূষণ মুক্ত ফলবে ফসল মনের মতো।
আজকের ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বেই আমি তার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এখানে উপস্থিত বিচারকগণদের আমার শ্রদ্ধা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আমার প্রণাম এবং আমার সহপাঠীদের শুভেচ্ছা জানাই। আজকের তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো মাটি যখন দূষণ মুক্ত ফলবে ফসল মনের মতো। আমরা যদি প্রাগ ঐতিহাসিক যুগ থেকে ফিরে আসি, যখন মানুষ নিজের হাতে ফসল ফলাতো, যখন সবে কিভাবে রান্না করতে হয় তার প্রক্রিয়া সম্বন্ধে মানুষ জ্ঞান লাভ করা শুরু করলো, তখন আমাদের পরিবেশ ছিল খুবই দূষণমুক্ত। কিন্তু আমরা যখন বর্তমান যুগে পৌঁছেছি তখন দূষণ ছাড়িয়েছে নিজের নির্দিষ্ট মাত্রা। এখন আমরা দেখতে পাই চারিদিকে সিমেন্ট বাঁধানো রাস্তা, হাইওয়ের পাশে গাছ নেই বললেই চলে। কিন্তু তাহলে কি চলে? এর ফলে, এই দূষণের ফলে আমাদের যে মৃত্তিকা, যাকে আমরা নিজেদের মা বলে ডাকি, তা দূষণে পরিপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন কৃষকেরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে, যেমন ডিডিটি, গ্যামাক্সিন, বিএইচসি প্রভৃতি। এগুলি মাটির প্রভূত ক্ষতি সাধন করে। এর ফলে মাটির উর্বরতা কমে যায়। আমরা যদি এই রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়ে প্রাকৃতিক সারের ব্যবহার করি, তথা ডিকম্পোজিশন বলে একটা প্রসেস আছে, মানে আমরা আমাদের গৃহস্থলীর জীবনে যেসব বায়োডিগ্রেডেবল বর্জ্য তৈরি করে থাকি, তথা সবজির খোসা, ফলের খোসা, মাছের আঁশ প্রভৃতি, যদি একটা মাটিতে খুঁড়ে সেখানে জড়ো করে তা আমরা কয়েকদিন ধরে ফেলে দিই, তবে সেখানে হিউমাসের সৃষ্টি হয়, তা প্রাকৃতিক সার রূপে কাজ করে। এর ফলে মাটির যে উর্বরতা তা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমে যায়। এছাড়াও আরও অনেক সার আছে, যেমন এনপিকে। এছাড়াও আমরা আমাদের মাটিকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি, কারণ গাছ নিজের যে শিকড়, তার দ্বারা মাটির যে ছোট্ট ছোট্ট কণা সেগুলিকে আঁকড়ে ধরে রাখে। এর ফলে সয়েল করোশনের পরিমাণ কমে যায়, ফলে আমরা আমাদের মাটিকেও সংরক্ষণ করতে পারি। আর অনেক কৃষকেরাই যখন নিজেদের কৃষি জমির উর্বরতা কমে যায় তখন সিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষ করে। এই সিম্বিগোত্রীয় উদ্ভিদের যে অর্বুদ আছে সেখানে রাইজোবিয়াম, রাইজোবিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া বসবাস করে, যা মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এই সব প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের মাটিকে সুস্থ রাখতে পারি এবং আমরা নিজেদের যে ফসল, যা আমরা নিজেদের দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, তা প্রভূত মানে ফলাতে পারবো। আমাকে এখানে বক্তৃতা রাখার জন্য, এত সময় দেওয়ার জন্য এখানকার বিচারকগণদের ধন্যবাদ জানাই। নমস্কার। অনেক ধন্যবাদ কৃষাণুকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব সৌমিলি সিদ্ধান্ত। সৌমিলি সিদ্ধান্ত, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। সৌমিলির বিষয় হচ্ছে যুদ্ধ নয় তোলো আওয়াজ, গড়তে হবে স্বচ্ছ সমাজ। যুদ্ধ নয় তোলো আওয়াজ, গড়তে হবে স্বচ্ছ সমাজ। নমস্কার। এখানে উপস্থিত সকলকে আমার বিনম্র প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। আমি সৌমিলি সিদ্ধান্ত, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আমার টপিক হলো যুদ্ধ নয় তোলো আওয়াজ, গড়তে হবে স্বচ্ছ সমাজ। এটার সাথে আমরা অনেকেই রিলেট করতে পারি না? আমাদের সমাজ আজ অনেক দূষিত এবং অনেক নোংরা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমরা এখানে সেখানে নোংরা ফেলে থাকছি, আমরা একে ওকে জাজ করছি, আমরা নিজেদেরই মাকে, নিজেদেরই ধরিত্রীকে নষ্ট করছি। একটি ছোট্ট গল্প বলতে চাই আপনাদের। আমি সেদিন এই বটতলা দিয়ে স্কুল থেকে ফিরছিলাম। এইবার একজন মহিলা
রাস্তার ধারে নোংরা ফেলছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন ফেলছেন? আপনি তো একটু ডাস্টবিনে ফেলতে পারেন। কিন্তু তিনি বললেন, ও অনেকেই তো ফেলে, আমি ফেললে কি আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের একটি অ্যাকশন কিভাবে লোককে ইনফ্লুয়েন্স করছে। আমাদের এইসব বন্ধ করতেই হবে। যদি আমরা একটি স্বচ্ছ সমাজ গড়ে তুলতে চাই, আমাদের এসব বন্ধ করতেই হবে। একটি স্বচ্ছ সমাজ গড়ে তুলতে আমাদের কয়েকটি দায়িত্ব আছে। আমাদের যেখানে সেখানে নোংরা ফেলা উচিত নয়, আমাদের লোককেও সেটা করতে বারণ করতে হবে। আমাদের যত সম্ভব গাছ লাগানো উচিত। আমাদের ডাস্টবিন বানিয়ে সেগুলি রাস্তার পাশে দেওয়া উচিত, যাতে লোকে সেখানে নোংরা আবর্জনা ফেলতে পারে। আমি আরেকটি গল্প বলতে চাই। এটা অনেক দিন আগে হয়েছিল। আমি আমার বাড়িতেই আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তুমি রোজ প্রতিদিন এই ডাস্টবিনে কেন নোংরা ফেলো? অনেক লোকেই তো রাস্তায় ফেলছে, তুমিও তো ফেলে দিতে পারো। মা বলল, আমি যা করব 5টা লোকে সেটা থেকে ইনফ্লুয়েন্স হবে, আমাকে দেখেই লোকে সেটা করবে। তো তখন থেকে আমার মনে এটা এসে গেছে যে আমি যা করব সেটা অন্য লোকেদের কাজকে ডিটারমাইন করবে। তো আমি আপনাদের সকলকে বলতে চাই, প্লিজ 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 এখানে সেখানে নোংরা ফেলবেন না, গাছ লাগান বেশি করে। তারপর লোককে জাজ করবেন না। এটা জানি স্বচ্ছতার মধ্যে পড়ছে না, কিন্তু এটা একটা ভাইটাল টপিক। আমরা অন্যদের দেখেই বেসলেস ওপিনিয়ন্স বানিয়ে দিই, কিন্তু সেটা একদমই ঠিক নয়। আর আরেকটি হলো গাছ লাগানো, যেটা আমি আগেও বলেছি। গাছ লাগালে যে কত সুবিধা হবে আপনারা জানেন না। একটি গাছ একটি প্রাণ বাঁচাতে পারে, এবং একটি গাছ একটি প্রাণই শুধু নয়, একটি গাছ আরও অনেক এরকম প্রাণ বাঁচাতে পারে। তো আমাদের প্রতি বছরে অ্যাটলিস্ট 10টা গাছ লাগানো উচিত ও আমাদের ধরিত্রী মাকে বাঁচানো উচিত। আমি আপনাদের সবাইকে আরেকটি কথা বলতে চাই, প্লিজ আপনারা, আবারও বলছি যে এইখানে সেখানে নোংরা ফেলবেন না, বরং আপনারা চেষ্টা করুন আরও ডাস্টবিন লাগানোর রাস্তার ধারে। আপনারা চেষ্টা করুন লোককে সেটি বারণ করতে, তাহলেই আমাদের স্বচ্ছ সমাজ গড়ে উঠবে। যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাহলেই আমরা একটি স্বচ্ছ ও ভদ্র সমাজ গড়ে উঠতে পারবো। আমরাই হলাম এই দেশের জনগণ, আমাদেরই দায়িত্ব এটা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে চান্স দেওয়ার জন্য। আমি একটা কথা বলতে চাইছি, এই যে টপিক ছিল, আমরা সবাই জানি এটা বিখ্যাত একটা গান ছিল সলিল চৌধুরীর, যুদ্ধ নয় তোর আওয়াজ। ধন্যবাদ। সমাদৃতা চ্যাটার্জি, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। সমাদৃতার বিষয় হলো বাস্তুতন্ত্রের ক্ষতির পিছনে নগরায়ন কতটা দায়ী। বাস্তুতন্ত্রের ক্ষতির পিছনে নগরায়ন কতটা দায়ী? নমস্কার, আমি সমাদৃতা চ্যাটার্জি। আমি শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। আজ আমার বিষয় হলো বাস্তুতন্ত্রের ক্ষতির পেছনে নগরায়ন কতটা দায়ী। এখন আমরা যেখানেই যাই না কেন, সব জায়গায় দেখতে পাচ্ছি ফ্ল্যাট, বাড়ি, এই ধরনের বিল্ডিংগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারণ কি, মানুষের লোক সংখ্যা বাড়ছে। জনসংখ্যা যত বাড়বে তত বাসস্থানের পরিমাণও বাড়বে। তাই জন্য আমাদের সমস্ত মাঠ ঘাট প্রভৃতিকে এখন বাড়ি বানানোর জায়গা হিসেবে গড়ে তুলতে হচ্ছে। এর ফলে আমাদের চারপাশে যে গাছপালাগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হচ্ছে। এই গাছ আমাদের O2 প্রদান করে। এই গাছকে যখন আমরা কেটে ফেলছি, আমরা পর্যাপ্ত পরিমাণে O2 গ্রহণ করতে পারছি না। এতে আমাদের নানা ধরনের রোগ, যেমন হৃদরোগ প্রভৃতি হতে পারে। এইভাবে আমরা আমাদের নিজের মৃত্যু নিজেকেই ডেকে আনছি। এর পেছনে প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ হচ্ছে নগরায়ন। যত ফ্ল্যাট বাড়ির সংখ্যা বাড়বে, আমরা তত পরিমাণে গাছপালাকে ধ্বংস করব এবং ফ্ল্যাট বাড়িকে বানাবো। এতে গাছগুলোরও ক্ষতি হচ্ছে এবং আমাদেরও দিনকে দিন মৃত্যুর মুখে আমরা চলে যাচ্ছি।
এর থেকে বাঁচতে আমাদের আরো গাছ লাগাতে হবে। যদি আমরা একটা গাছ কাটি তার জন্য আমাদের আরো 4টে গাছ লাগাতে হবে, তাতে আমাদেরও প্রয়োজন হবে, এদিকে গাছ লাগানোরও গাছের সংখ্যাও বাড়বে। এতে আমরা অনেক পরিমাণে O2 পেতে পারবো এবং আমাদের পরিবেশে বাস্তুতন্ত্র নষ্ট হবে না। এর ফলে যদি গাছ মরে যায় তাহলে তো আমরাও মরে যাব, কিন্তু সাধারণ মানুষরা এই বিষয়গুলি বুঝতে চাইছে না। তারা ভাবছে শুধুমাত্র ফ্ল্যাট বাড়ি বানালেই হয়ে যাবে, কিন্তু আমাদের নিজের বেঁচে থাকাটা তো আরো জরুরি। যদি ফ্ল্যাট বাড়ি থাকে আর আমরাই যদি না থাকি তাহলে সেই ফ্ল্যাট বাড়ি রেখে লাভ কি? তাই জন্য আমি এইটা বলতে চাই যে এত ফ্ল্যাট বাড়ি না বানিয়ে কিছু গাছ লাগানো উচিত, পরিবেশকে আরো সবুজ করে তুলতে হবে। এই গাছ কমানোর ফলেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এতে আমাদের পরিবেশে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এবং আমরা দিন দিন মৃত্যুর মুখে চলে যাচ্ছি। নানা ধরনের প্রাণী, যেমন অনেক বছর আগেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, এখন নানা ধরনের বাঘ, শিয়াল প্রভৃতিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় তো আমরাও বিলুপ্ত হয়ে যাব। তাই এত নগরায়নের দিকে গুরুত্ব না দিয়ে আমার মনে হয় একটু পরিবেশকে সবুজ বানানো খুব জরুরি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মানুষ মানুষ চেনে না, আকাশ খুঁজে পায় না নীল, সমুদ্র জলের তৃষ্ণায় অধীর, প্রকৃতির বিবর্তন, প্রকৃতির সত্যি বিবর্তন ঘটছে। আমরা আবার বক্তৃতা পর্বে চলে যাই, ডেকে নেব অনুষ্কা মিত্রকে, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। অনুষ্কা মিত্র। আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন, আমাদের আজকের এই বক্তৃতা পর্বের শেষে পুরস্কার বিতরণী আজকেই হবে, আপনারা থাকবেন শেষ অবধি। অনুষার টপিক, আমার বাড়ি আর চারপাশটা তার রাখতে হবে পরিষ্কার। আমার বাড়ি আর তার চারপাশটা রাখতে হবে পরিষ্কার। Good afternoon, everybody. Today, my topic is আমার বাড়ি এবং চারপাশটা তার রাখতে হবে পরিষ্কার। That means we have to clean our surroundings and our homes. As a famous environmentalist, Rachel Carson, said in her famous book, Silent Spring, the earth listens, the earth sings her song to those who listen. Indeed, there are some people among us who truly listen to the song of the earth. For example, there are many NGOs and federations spread across the world who implement their daily lives in improving the health of our earth. Again, there are many among us, the majority of the people among us, who don't care anything about the earth. They only want for developing their own health, for developing their own environment. But do we understand that if we don't develop the whole environment of our surroundings, we cannot develop our individual health. And the preliminary step for improving our earth is to keep our surroundings clean. Cleanliness, we say that cleanliness is next to godliness, and we say that health is a mosaic crafted with the tiles of hygiene. Hygiene and cleanliness is one of the most important things to be incorporated in our daily life. For improving cleanliness, our government of India has also incorporated many missions such as Swachh Bharat Abhijan, which was started in 2nd October 2014. So, we can see that this mission was implemented so many years ago, but still, there are many people among us who don't give importance to such missions in our daily life. From our childhood, we have learned that cleanliness must be implemented in our daily life too, in our schools. From a very young age,
The students are taught by the teachers how to keep the surroundings clean. But today also I went to my school and I saw that in the next bench there were so many litters strewn across the floor. And I asked them, why don't you pick it up and throw it to the dustbin? And they said, oh, if we don't do, anyone else will do it. But no, this is not the way. We can see that pollution is one of the most crises of the day, and keeping our surroundings clean is one of the most important steps we can take to improve the situation. So amidst the crisis, there is hope. There is hope. We ourselves, we can take the pledge to take cleanliness to the next level. We can reduce the carbon footprint. We can improve our surroundings. So, we ourselves, we the students, we the youth, we have to take the pledge on this day, 1st July 2024, that we have to take cleanliness to the next level, because cleanliness is one of the preliminary aspects of improving the wonder and beauty of our earth. Thank you. অনেক ধন্যবাদ অনুষাকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব শ্রেয়া নন্দী, শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। শ্রেয়া নন্দী। শ্রেয়ার টপিক হলো, যখন নিরাময়ের থেকে প্রতিরোধ ভালো তখন মুখ হবে না কালো। যখন নিরাময়ের থেকে প্রতিরোধ ভালো তখন মুখ হবে না কালো। আমি হলাম শ্রেয়া নন্দী, শ্রীরামপুর রমেশ গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমাকে এখানে আমার মতামত প্রকাশ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখানে সকল গুরুজন এবং অভিভাবককেও জানাই শতকোটি প্রণাম। আমাকে আমার মতামত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য জানাই অনেক ধন্যবাদ। এখানে আমাকে বলা হয়েছে যে যখন নিরাময়ের থেকে প্রতিরোধ ভালো তখন মুখ হবে না কালো। এই সংক্রান্ত আমি কয়েকটা কথা বলতে চাই এখানে। বর্তমানে আমরা সবাই জানি যে কতটা পরিমাণে পরিবেশ দূষণ হতে চলেছে, এবং এই পরিবেশ দূষণের জন্যই নানান ধরনের রোগ এবং অনেক ধরনের সংক্রামক রোগও আমাদের দেখা দিচ্ছে। এই রোগ আমাদের নানান ধরনের আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো সেই জন্যই আমাদের উচিত যে পরিবেশ দূষণ প্রতিরোধ করা এবং পরিবেশকে আস্তে আস্তে সবুজ করে গড়ে তোলা, এবং এই সবুজ করে তোলার জন্যই আমাদের উচিত অনেক ধরনের বৃক্ষরোপণ করা, এবং সেই বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা অক্সিজেন পাবো, যার জন্য অনেক ধরনের রোগ যেমন আমাদের যে শ্বাস প্রশ্বাস অসুবিধা যে হয়, তো সেইখান থেকেও আমরা মুক্তি লাভ করব। এবং এছাড়াও আমরা যে অতিরিক্ত পরিমাণে বজ্র পদার্থ ফেলছি এবং ডাস্টবিনে না ফেলে যে রাস্তাঘাটে ফেলছি, তার ফলে অনেক ধরনের রোগ ছড়াচ্ছে। তো যার জন্য আমাদের অনেক ধরনের রোগ ঘটছে এবং আমাদের মধ্যে অনেকেই মারা যাচ্ছে, এবং সেই রোগ যাতে না ছড়ায়, তো সেই জন্য আমাদের এই দিক থেকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের এক স্বাস্থ্যকর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি।
হ্যাঁ, আমার এই মতামত এখানেই পর্যন্ত শেষ করছি। অসংখ্য ধন্যবাদ শ্রেয়া নন্দীকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব। সপ্তর্ষি মাকাল, শ্রীরামপুর হাই স্কুল। সপ্তর্ষি মাকাল। সপ্তর্ষির বিষয় হলো অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড স্থূলতা বাড়াতে সাহায্য করে। Hello, my name is Saptarshi Makal and I am going to present a topic named অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড স্থূলতা বাড়াতে সাহায্য করে। So we know that we love to eat junk food, but also junk food is very dangerous for us, and junk food has lot of chemicals like rhodamine B and etc. And we also eat roadside foods, and roadside food contains very much germs and etc. So, and also they are lot in calories. So if you eat junk food, you will get extremely fat because it is not healthy for us. So we can do that. We also reduce we can reduce by eating healthy foods, and also we need to eat good foods like salad and vegetables etc. And fast food is, you can eat fast food but limit. You can eat fast food in limit. So but if you don't exercise and be always, if you don't exercise, okay. So what I'm saying, this is my presentation. Thank you very much. তার পরবর্তী বক্তাকে ডেকে নেব সৌমিতা ঘোষ। তৃষার টপিক একটি গাছ একটি প্রাণ, নয় কোনো নিছক স্লোগান। নমস্কার, আমার নাম তৃষা মান্না। আমি সারাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন ফর গার্লসের 10ম শ্রেণীর ছাত্রী। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা সভায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রথমে যার আজ জন্মদিন তার বিষয়ে কিছু বলি। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, আর তিনি একজন খুব অভিজ্ঞ একজন ডাক্তার ছিলেন এবং এছাড়াও তিনি স্বাধীনতা পর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ওয়েস্ট বেঙ্গলের পেছনে তার অবদান সত্যি অনস্বীকার্য। তার একটা অভূতপূর্ব একটি কাজের বিষয় আমি তুলে ধরি। আজ যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অবস্থিত বা স্থাপিত, সেটা কিন্তু তার প্রচেষ্টায় গড়ে উঠেছে। তো এবার আসি আমার মূল বক্তব্যের বিষয়। আমার মূল বক্তব্যের বিষয় হচ্ছে একটি গাছ একটি প্রাণ নয় নিছকই স্লোগান। মানুষের কর্মকাণ্ডের ফলে তো পরিবেশ দূষণ হয়েই যাচ্ছে, আর সেই পরিবেশকে আমরা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য বলে যাই একটি গাছ লাগান, একটি গাছ সমান একটি প্রাণ। আচ্ছা বলুন তো, আমরা কতটা এই কাজটা করে থাকি? আমরা তো চারিদিকে শুধু এটাই ছড়াই স্লোগানের মতো, একটা গাছ লাগান একটা প্রাণ বাঁচান। তার চেষ্টা কখনো কি আমরা করি? সেটা শুধুমাত্র স্লোগানেই রয়ে যায়। আমরা কখনো ভাবি না যে একটা গাছ একটা মানুষকে বাঁচাতে পারে। আমরা কখনো ভাবি না একটা গাছের অবদান মানুষের জীবনে কতখানি। আমরা গাছের জন্যই বেঁচে আছি, তারা অক্সিজেন দিচ্ছে, সেখান থেকে আমরা গ্রহণ করে বেঁচে আছি, আর আমাদের পরিত্যক্ত কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করছে। গাছ আমাদের জীবনে বেঁচে থাকার মূল উৎস, আর আমরা তাদেরকেই ধ্বংস করে দিয়ে নিজেদের বেঁচে থাকার জন্য বাড়ি ঘর ফ্ল্যাট বানাচ্ছি। আচ্ছা, আমরাই যদি বেঁচে না থাকি তাহলে এই ফ্ল্যাট বাড়ি তৈরি করার কোনো মানেই হয় না। আমাদের গাছ লাগানো উচিত।
প্রচুর পরিমাণে, যেখান থেকে আমরা অক্সিজেন পেতে পারি। শুধুই কি অক্সিজেন, তাছাড়াও তো কত কাজেই না লাগে আমাদের আসবাবপত্র হিসেবে। এখন নয় হালি স্টিলের এত কিছু জিনিস উঠেছে, আমাদের তো কাঠ দিয়ে আগে সব কিছু হতো। ইভেন আমরা আদিম কাল থেকেই কাঠের জিনিস দিয়ে ঘর বাড়ি এভরিথিং আমরা বানিয়ে আসি, কিন্তু এখন আমরা আধুনিকের কথার সাথে সাথে গাছকে ফেলে এসে আরও আধুনিক হতে চাই, কিন্তু ভুলে যাই আজ আমরা যে এত উন্নত শুধুমাত্রই তাদের ভূমিকা বা তাদের অবদানে আমরা আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তারাই যদি না থাকতো আমাদের এই পৃথিবীতে কোনো অবদানই নেই, তারা আছে বলেই আমরা আছি। তাই আমাদের উচিত, আমাদের শুনতে ভালো লাগে ঠিকই যে একটি গাছ একটি প্রাণ, আমরা তা করে উঠতে পারি না। তাই আমাদের সকলের কাছে এটা প্রতিজ্ঞা করা উচিত, এবার থেকে আমরা একটা গাছ অবশ্যই লাগাবো এবং তার সাথে সাথে আমাদের প্রাণকেও বাঁচিয়ে রাখবো। আর এটাকে কোনো স্লোগান নয়, এবার আমরা বাস্তবে রূপান্তরিত করব এই আশা করি। আর এখানে আমি সবাইকে বলবো যে সবাই গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের নিজেদের জীবন নিজেরাই সুরক্ষিত করি, কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। আমরা গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্মকেও বলি যে আরও গাছ লাগাতে, যাতে পরিবেশকে আমরা দূষণ থেকে মুক্ত করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এই বিষয়ে ভবিষ্যতে আরও জানার চেষ্টা করব, কারণ আমার এই বিষয়ে যতটা জ্ঞান আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি যদি ভবিষ্যতে এই বিষয়ে আরও সুযোগ পাই আমি আরও তুলে ধরার চেষ্টা করব। আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আবারও এখানে উপস্থিত আমার সকল গুরুজন এবং আমার থেকে বয়সে ছোট আমার সকল ছোট ভাই বোন এবং আমার সমবয়সী আমার সকল বন্ধু এবং বান্ধবীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ তৃষাকে। পরবর্তী বক্তাকে মঞ্চে ডেকে নেব মৌমিতা হালদার। মৌমিতা হালদার। তৈরি থাকবে ঐশিকা সেন। মৌমিতার বিষয় হলো চারিদিকে এত দূষণ, বুক করে দুরু দুরু, দূষণ মুক্ত করার কাজ শিক্ষাঙ্গনেই শুরু। নমস্কার, আমি মৌমিতা হালদার, শারদাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের নবম শ্রেণীর ছাত্রী। আজকে আমার বক্তব্যের বিষয় হলো চারিদিকে এত দূষণ, বুক করে দুরু দুরু, দূষণ মুক্ত করার কাজ শিক্ষাঙ্গনেই শুরু। আমরা সকলেই জানি যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কী পরিমাণে বেড়ে চলেছে। তো আমাদের এই সময় কি করা উচিত না উচিত সেটা আমাদের শিক্ষাঙ্গন বা বিদ্যালয় থেকেই আমাদের সেই জ্ঞান দেওয়া হয় এবং আমাদের সেখান থেকেই সব শিক্ষা এবং প্রকৃতিকে কীভাবে বাঁচানোর উপায় সব সেখান থেকেই শেখা শুরু। তো বর্তমানে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এই সকল পলিউশন এতভাবে বেড়ে চলেছে যে মানুষের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, এছাড়াও মানুষের ইনকামের অবস্থাও অনেকভাবে কমে যাচ্ছে, মানুষের আয়ু বৃদ্ধি অনেকভাবে আটকে পড়ছে এবং এছাড়াও আমরা অনেকভাবে থেমে যাচ্ছি। আমাদের উচিত আমরা আমাদের স্কুলে যা শেখানো হয় সেগুলো যেন আমরা বাস্তবেও সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের বইয়ে আমরা যেগুলো পড়ি সেগুলো আমরা বাস্তবে কখনোই আমরা অ্যাপ্লাই করি না। আমাদের বইয়ে আমাদের কথায় বলা হয় যে গাছ রোপণ করা উচিত, কিন্তু আমরা কি বাস্তবে তা করি? আমরা ক্লাসে যেগুলো পড়ি সেগুলো আমরা আমাদের শিক্ষা লাভের জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য, বড় হওয়ার জন্য সেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু তা কখনোই আমরা প্রাকৃতিকভাবে প্রয়োগ করার জন্য আমরা কখনোই করি না। আমরা বইয়ে পড়ি যে গাড়ির ব্যবহার কমানো উচিত, পরিবেশ দূষণ করা উচিত নয়, পরিবেশ বান্ধব যেমন সাইকেল, এরকম যানবাহনে পরিবহন করা উচিত, কিন্তু আমরা তা কখনোই করি না। আমাদের শিক্ষাঙ্গন বা স্কুলে আমাদের যা যা শেখানো হয় সেগুলো আমরা যদি আমাদের প্রতিদিনের জীবনে আমরা কাজে লাগাই তাহলে পৃথিবী আরো সুন্দর, আরো ভালো হয়ে উঠবে। বর্তমানে ফসলের জমিতে কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদির ব্যবহারেই মাটি দূষণ ঘটছে। আমাদের বিনোদনের জন্য আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমরা ভীষণ লাউডলি আমরা মিউজিক বাজাই, তাতে মানুষের যারা বৃদ্ধ তাদের অনেক হার্ট অ্যাটাক হয়, অনেকের শব্দ শ্রবণ ক্ষমতা অনেক কমে যায়। তাই আমরা যেটা বইয়ে পড়ি সেটা আমরা কখনো প্রয়োগ করার চেষ্টা করি না, আমরা সেগুলো খালি শুনে যাই এবং খালি আমাদের সার্টিফিকেট আর
নাম্বারের জন্য ইউজ করি। আমাদের উচিত সেগুলোকে বোঝা, সেগুলোকে আরও উপলব্ধি করা এবং বাস্তব জীবনে সেটাকে দেখা যে আমরা কি করছি না করছি, এটা কি আমাদের ক্ষতি করছে বাস্তব জীবনে, এটা কি পরিবেশের সঙ্গে আমাদের পৃথিবীকে আরও বাজে করে তুলছে না এটা আমাদের উন্নত করছে। আমাদের শিক্ষাঙ্গনে আরও আমাদের এসব নিয়ে আলোচনা করা উচিত, সেগুলো নিয়ে আমাদের আরও উপলব্ধি করা উচিত, সে সময় আমাদের আরও ভাবা উচিত এবং সেগুলো আরও নিয়মিত আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। আমাদের উচিত আমরা প্রত্যেক দিন যখনই আমরা রাস্তা দিয়ে যাই, কলকাতা থাকলে কল বন্ধ করে দেওয়া উচিত। আমরা যখন যা আবর্জনা ফেলি সেটা লক্ষ্য করা যে আমরা কোথায় ফেলছি না ফেলছি, কম প্লাস্টিক ব্যবহার করা এবং সবাইকে সাবধান করা এবং নিজে সাবধান হয়ে চলা। আমি আমার যা জ্ঞান আমি তো এখানে আমি বলে দিয়েছি। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এখানে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ ধন্য। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। পরবর্তী বক্তাকে ডেকে নেব ঐশিকা সেন। ঐশিকা সেন, হলিহোম। ঐশিকার বিষয় হলো উদারাময়ের প্রাথমিক চিকিৎসা, ওয়ারেস খাওয়া। Good afternoon to all the judges present over here and all the orators. Today I am Aishika Sen representing Holium School and my topic is in English, diarrhea and its management. So as we all know that diarrhea is a common disease for all of us. It represents the health disease which is happening due to our junk foods which we are taking. Mainly that we are taking more junk foods. We cannot say that we cannot take any junk food. Obviously it's very tasty and we students and many people are there who are taking it. But we have to prevent it. Before being a cure to it, we have to prevent it. We have to prevent our health that we shouldn't take it. And mainly if we want to see that diarrhea and its management, diarrhea is a very common disease. So it has many medications. We go to doctors, the doctors give us medications, and there are some people who are relatives are doctors or their father or mothers are doctors, so they can have a cure in their home. As we can see that in its management, the management which we are taking as like we are eating golgappas outside or like we are eating the chaats type of things outside, it is containing many germs, but we didn't listen to it because we are so fond of eating germs and junk foods. It is so tasty. We don't like eating vegetables sometimes. We don't like taking more nutrients sometimes. That means we are affecting our own health in our own wish. As we are affecting our own health in our own wish, so obviously it is our part that we have to find its cure, or we have to find that whether it is preventive or not. Yes, in my perspective, in my point of view, diarrhea is preventive if we want to take cure it of our own. As we can stop eating these junk foods, but there will be a question arising that if we stop eating junk foods, then the people who are selling it, how they can earn? Obviously they can change their perspectives. They can sell healthy foods, like they can sell the foods which are being taken from healthy materials, so we can consume that. We can also change many perspectives in our view. So we have to take the step, we young generations have to take the step to change their point of view, to change all our point of views, that we can say that no junk foods, no diarrhea, and so no management is needed. So that point, if we change one point, then we can change other points of medications, we can change other points of other health issues. If we take one step, then all the people will take more steps than you. So I will believe and I will say that please take one step forward. If we can take one step, then you can also take one step. Tell all the people to take their own steps so that they can prevent many diseases and they can prevent many cure to it. Thank you and have a very nice day to all of you. অনেক ধন্যবাদ ঐশিকাকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব প্রদীপ্ত সরকার, বৈদ্যবাটি বনমালী স্কুল। প্রদীপ্তর বিষয় হলো জলের সঙ্গে জীবন যুক্ত করতে হবে দূষণমুক্ত। জলের সঙ্গে জীবন যুক্ত করতে হবে দূষণমুক্ত। আমার বক্তব্যের শুরুতেই আমি আগে সকল গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি।
আমার আজকের এই বক্তৃতার টপিক হলো জলের সঙ্গে জীবনযুক্ত করতে হবে দূষণমুক্ত। জলদূষণ একটি অত্যন্ত ভয়াবহ দূষণ। আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পানীয় জল, যা ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারবো না, তা আজ অত্যন্ত দূষিত। এই জল বিভিন্ন প্রকারে দূষিত হয়, যেমন কৃষিক্ষেত্রে জল দূষণ হয়। কৃষিক্ষেত্রে চাষের জন্য ব্যবহৃত বিভিন্ন সার যা অজৈব, সেই সমস্ত সার বৃষ্টির জলে ধুয়ে গিয়ে কোনো বড় হ্রদ নদী নালায় পড়ে, আর এখান থেকেই সেই নদীর জল দূষিত হয়। এছাড়াও জলের মধ্যে আমরা বর্তমানে তো কেউ খুব একটা পুকুরের জল ব্যবহার করি না, কিন্তু আগেকার দিনে এই পুকুরের জল দিয়েই মানুষ ঘরের কাপড় কাচতো, বাসন ধুতো প্রভৃতি করত। এই সাবানের গুঁড়ো পুকুরের জলে মিশে সেখানে মাছেদের নানা রোগ সৃষ্টি করত। এছাড়া বড় বড় কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে গরম উত্তপ্ত জল কোনো পুকুরে পড়ে সেখানকার প্রাণীদের ক্ষতি করে এবং সেই জলের সংস্পর্শে আসা কোনো ব্যক্তিরও ক্ষতি করতে পারে। এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রদীপ্ত আজকে নমিনেটেড হয়েছিল ওদের বনমালী স্কুল থেকে, বাচ্চা বয়ের ছেলে, ভয়ে কিছু বলতেই চাইছিল না, ওকে তবু জোর করে ধরে আনা হয়েছে। যার জন্য প্রদীপ্তের জন্য একটু জোরে হাততালি হোক। অনেক ধন্যবাদ প্রদীপ্তকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব অন্তরীণ ঘোষ, শ্রীরামপুর মনিলা লাহিড়ী বয়েজ একাডেমি। অন্তরীণের বিষয় হলো খাবারের আগে হাত অবশ্যই ধোয়া উচিত, আর হাত ধোয়া মানে শুধু হাতে জল আর সাবান লাগানো নয়। আমরা জানি যে ছোট থেকেই আমাদের সবাই বাবা মারা বলে যে খাবারের আগে সবসময় হাত ধোয়া উচিত। খাবারের আগে অবশ্যই হাতে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ বর্তমান যুগে এখন প্রচুর রোগ জীবাণু ঘুরছে। আমরা জানি যে কোভিড টাইমে কত লাখ লাখ মানুষ মারা গেছে, এবং এর কারণ হলো ওরা কখনোই ঠিকঠাক হাত ধুতো না। হাত না ধুলে আমাদের শরীরের ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। আমাদের অবশ্যই খাওয়ার আগে খুব অন্তত 30 সেকেন্ড হাত ধোয়া উচিত। কোভিড টাইমে আমাদের ডক্টররা বলতেন যে অন্তত সবসময় ভালোভাবে হাত ধুয়ে সেটি হাত থেকে অন্তত ভালোভাবে স্যানিটাইজ করে নেওয়া। করে নেওয়া খাবার টাইমের উপরে অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে ভালো অ্যালকোহল দেওয়া। ঠিক আছে, হাত ধোয়া ভালো, কিন্তু সবসময় তো স্যানিটাইজার দেওয়া ভালো না, তাই আমরা প্রাকৃতিক স্যানিটাইজার ব্যবহার করতে পারি। এই প্রাকৃতিক স্যানিটাইজার ব্যবহার করার জন্য আমরা অ্যালোভেরা, অ্যালকোহল এবং নানা দ্রব্য ব্যবহার করতে পারি। কারণ হাতের ভালো ব্যাকটেরিয়া খারাপ স্যানিটাইজার ব্যবহারের ফলে সেটি মারা যায়। হাত ধুন, হাত ভালো করে
আমাদের হাত ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যে নখের মধ্যে যদি ময়লা থাকে সেটিকে পরিষ্কার করে নেওয়া, পরিষ্কার করা। কারণ আমাদের হাতের ময়লা থেকে নানা রকম পরজীবী আক্রমণ করতে পারে, তাই আমাদের অবশ্যই উচিত যে হাতে যদি ময়লা থাকে সেটিকে রোগলে রোগলে পরিষ্কার করে নেওয়া। অনেক ধন্যবাদ অন্তরীণকে। পরবর্তী বক্তাকে ডেকে নেব, অমিয় দত্ত। অমিয়র বিষয় হলো ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র অমিয় দত্ত। আজ আমাকে এইখানে যে টপিকের ওপর বলতে হবে সেটা হচ্ছে ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি এখানে উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠকে প্রণাম জানিয়ে এবং আমার যারা সমবয়সী বা আমার থেকে ছোট তাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আচ্ছা, আমরা প্রায় প্রত্যেকেই দেখি আজকাল রাস্তায় অনেকেই ধূমপান করছেন। এই ধূমপান এবং মদ্যপান তো হয়, এই ধূমপান আর মদ্যপান যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু তারা যে ধূমপানের দ্রব্য বা মদ্যপানের দ্রব্য কেনেন সেইতেই ওপরই ছবি দেওয়া থাকে, কিন্তু তাও তো তারা সেইটা ব্যবহার করছেন। তারা দেখতে পাচ্ছেন যে সেইটি ব্যবহার করলে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা, যা একটি অত্যন্ত মারণঘাতী রোগ, এবং এই রোগের যদি হয় একবার তাহলে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তবু তারা ব্যবহার করছেন এই সমস্ত জিনিস। আমাদের এর থেকে বাঁচতে গেলে কি করার উপায়? অবশ্যই এর থেকে বাঁচতে গেলে আমাদের এই ধূমপান মদ্যপানের দ্রব্যগুলি বর্জন করা উচিত, কিন্তু এইগুলো তো আমাদের সরকারও বর্জন করছেন না। সুতরাং আমাদের একান্ত আন্তরিকভাবে এই দ্রব্যগুলি বর্জন করতে হবে এবং আমরা এই দ্রব্যগুলি যাতে ব্যবহার না করি তার দিকে আমাদের অত্যন্ত নজর দিতে হবে। এবং এই সমস্ত ধূমপান মদ্যপানের দ্রব্যগুলি এমন একটি জিনিস যা একবার যদি মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে তাহলে মানুষ সেটা ছাড়া কোনোভাবেই থাকতে পারে না। তার মস্তিষ্কে বারবার সেইটার জন্য ব্যাকুল আগ্রহ জন্মায় এবং তিনি সর্বদা সেই জিনিসটাকেই নিজের কাছে টানতে চায়, এবং এইটা তো একদিনে ছাড়ার মতো কোনো বিষয় নয়। সুতরাং যে নেশাগ্রস্ত সে ছাড়তেও পারবে না, কিন্তু আমরা যারা যুব সম্প্রদায় তাদের উচিত এই নেশাগ্রস্ত এই ধূমপানের বিষয়ের দিকে না যাওয়া, কারণ আমরা যদি একবার এইতে নেশাগ্রস্ত হয়ে যাই তাহলে আমরা তো বলতে পারি না ভবিষ্যতে কি হতে পারে, কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ব্যাপী এবং আমাদের সরকারেরও এর দিকে দৃষ্টিপাত করা উচিত যাতে এই দ্রব্যটা বন্ধ করা যায়। কিন্তু তার সঙ্গে আমাদেরও উচিত যে এই সমস্ত দ্রব্যের বিরুদ্ধে বিভিন্ন রকম বন্ধ করার এবং এই সমস্ত দ্রব্য একদম পুরোপুরিভাবে বর্জন করার, যাতে এক সময় আমরা আমাদের দেশকে এই সমস্ত দ্রব্য থেকে বাঁচাতে পারি এবং দেশে আমরা একজন সুস্থ নাগরিক হিসাবে বেঁচে থাকতে পারি। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী বক্তা শরৎপ্রভ ব্যানার্জি। তৈরি থাকবে আয়ুষ পাল। শরৎপ্রভুর বিষয় হলো পরিবেশের বায়ু কমাচ্ছে সবার আয়ু। নমস্কার, আমি শরৎপ্রভ ব্যানার্জি। আজ আমি এখানে বক্তব্য পেশ করতে রাখতে পারছি, এজন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আজ আমার বিষয় পরিবেশের বায়ু কমাচ্ছে সবার আয়ু। পরিবেশ আজ প্রচুর দূষিত। হয়তো আপনারা দেখতে পারবেন বাড়ির পাশেই কোনো কলকারখানা গড়ে উঠেছে। কলকারখানা থেকে
কলকারখানা থেকে নির্গত ধোঁয়া পরিবেশকে করছে দূষিত। তাছাড়া শুধু কলকারখানা কেন, তাছাড়াও আছে মানুষ যে ধূমপান করছে, সেই ধূমপান থেকে যে নির্গত বায়ু সেও যথেষ্ট পরিমাণে দূষিত করছে আমাদের পরিবেশকে। আমাদের পরিবেশে যে সকল দূষিত বায়ু আছে তার মধ্যে বিভিন্ন বিষাক্ত গ্যাস থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি। এই সকল গ্যাস, বিশেষ করে সিএফসি, আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে। তারপর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস আমাদের ফুসফুসে নানা রকম রোগের সৃষ্টি করে। অতএব আমাদের চারপাশের পরিবেশকে একদিক থেকে দেখতে গেলে আমাদের যে চারপাশে যে পরিবেশের বায়ু আছে সেটা কিন্তু আমরা নিজে হাতেই ক্ষতি করছি, এবং আমরা সেই বায়ুকেই যেহেতু ইনহেল করছি, সেই বায়ু আমাদেরকেই ক্ষতি করছে। তো আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে আত্মসচেতন হয়ে উঠতে হবে, যাতে মানুষ নিজেদের মধ্যে ধূমপান কমান। কলকারখানা তো সহজেই বন্ধ করে যেতে বলা যায় না, অন্তত ফিল্টার লাগাক বিজ্ঞানসম্মতভাবে। তারপর সবথেকে এখন যেটা অন্যতম প্রয়োজনীয়, যানবাহন প্রচুর রাস্তায় বেড়েছে, রাস্তায় প্রচুর যানবাহন বেড়েছে। যানবাহন থেকে নির্গত বিভিন্ন বিষাক্ত ধোঁয়াও আছে, যেগুলো মানুষের ফুসফুসে ক্ষতি করছে, পরিবেশেরও ক্ষতি করছে। আমরা এখান থেকে কিছুটা দূরেই গেলে দেখতে পারবো দিল্লি রোডের ধারে আগে একসময় সত্যি গাছ ছিল, কিন্তু এখন খুবই গাছের সংখ্যা কমে গেছে, এবং তার ফলে সেখানেও কিন্তু দূষণের পরিমাণ প্রচণ্ডভাবেই বাড়ছে। তাই আমি সবার শেষে একটাই কথা বলবো, সর্বপ্রথম আমাদের নিজেদেরকেই আত্মসচেতন হয়ে উঠতে হবে। যদি আমরা নিজে থেকে এখনই শপথ না নিই, তাহলে হয়তো কিছুই ভবিষ্যতে ঠিক আর হবে না। এই পরিবেশের বায়ু আমাদেরকেই আবার ক্ষতি করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শরদপ্রভুকে। পরবর্তী বক্তা আয়ুষ পাল। তৈরি থাকবে দেবজিৎ চৌধুরী। শেষ বক্তা আমাদের। আর কেউ বাকি থাকলে আমার কাছে চলে আসবে। আয়ুষ পাল এখন। আয়ুষের বিষয় হলো বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বইছো কেন। হ্যালো, নমস্কার। আমি যাত্রা নন্দলাল ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্র, বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র। আজ আমার টপিক কি ওটা বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও এই গঙ্গা তুমি বইছো কেন। বিস্তীর্ণ দুপারে আজ থেকে কয়েক শতক নয়, কয়েক হাজার মানে অনেক বছর আগে থেকেই মানুষ এই গঙ্গার, আমরা শুধু এই গঙ্গাকেই দেখছি। গঙ্গা শুধু নয়, ভারতের বাইরেও যে সমস্ত দেশ রয়েছে, নাইল, মানে যে সমস্ত টাইগ্রিস, ইউফ্রেটিস, প্রত্যেকটা দেশেই যে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে সেগুলোকে বিভিন্ন নদীকে কেন্দ্র করে, মানে নদী কেন্দ্রিক। অর্থাৎ গঙ্গাও একটি সমৃদ্ধ, এই নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠবে না তার কোনো মানে সিন্ধু সভ্যতাও আমরা লক্ষ্য করেছি। তাই একটা সভ্যতা ভালো গড়ে ওঠার জন্য নদীর অবদান প্রচুর। তাই গঙ্গা যেহেতু আমাদের এই যে বর্তমান সময়ে যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের যথেষ্ট ভূমিকা প্রদান করে। শুধু বর্তমান সময় নয়, যখন ইংরেজরা এসেছিল তারও অনেক আগে থেকে, যখন ইংরেজরা আসলে যে বাণিজ্য করতো সেই বাণিজ্যের সাথে অনেক ভূমিকা রেখেছে। কিন্তু আমরা একটা দিক হয়তো ভাবছি যে বাণিজ্য, ব্যবসা আমাদের দিক, কিন্তু দিনকে দিন যত দিন এগোচ্ছে তত গঙ্গার ওপর, গঙ্গার দুই পারে চাপ বাড়ছে। গঙ্গার দুই পারে যত সিভিলাইজেশন উন্নত হচ্ছি আমরা, তত সেই চাপে গঙ্গার দুই পারে জনসংখ্যার বৃদ্ধি উত্তরোত্তর বাড়ছে। আর জনসংখ্যা বৃদ্ধির হাত ধরেই শুধু একটা দুটো জিনিস না, বেশিরভাগ জিনিস আজকে আমাদের যে সমস্যা, আমাদের সমাজের, আমাদের প্রকৃতির যে জল দূষণ, বায়ু দূষণ, প্রত্যেকটা জিনিসই জনসংখ্যাকে হাত ধরে, জনসংখ্যার বৃদ্ধির হাত ধরে চলে আসে। তাই জনসংখ্যার বৃদ্ধি যেহেতু বাড়ছে, তাই জনসংখ্যার
গঙ্গার বৃদ্ধিটাকে আমাকে কিভাবে কমাতে হবে সেই দিকে আমাদের নজর দিতে হবে। কেননা এই গঙ্গার দিনকে দিন আমরা লক্ষ্য করছি, বহুদিন ধরে আমরা লক্ষ্য করছি গঙ্গার নাব্যতা কমছে, দিনকে দিন গঙ্গার নাব্যতা কমছে। সেটা একটাই কারণ, গঙ্গার উপর পলিউটেন্টসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সেডিমেন্টগুলো আস্তে আস্তে জমতে লেয়ারগুলো পরিষ্কার হচ্ছে না, যার জন্য এই পলিউটেন্ট দিনকে দিন যেহেতু বাড়ছে সেই জন্য হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। ব্যস্ত শহর নেই অবসর, হাজার লোকের ভিড়, তারই মাঝে ঠাঁই নিরিবিলে পাই এই গঙ্গার তীর। অনেক ধন্যবাদ আয়ুষকে। পরবর্তী বক্তা দেবজিৎ চৌধুরী, আমাদের শেষ বক্তা। আর যদি কেউ তোমরা বাকি থাকো আমাদের সাথে এসে যোগাযোগ করবে। দেবজিতের বিষয় যানবাহনের ধোঁয়া ফিল্টার করুন ভায়া। নমস্কার, আমি দেবজিৎ চৌধুরী, চাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের ক্লাস 11-এর বিজ্ঞান বিভাগের ছাত্র। তো আজকে আমি এই মুহূর্তে বক্তৃতা উপনিবেশ করছি আজকে একটি বিশেষ দিনে, 1 জুলাই, অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই বক্তব্য শুরু করছি। তো আমার বক্তব্যে বলেছে যানবাহনের ধোঁয়া ফিল্টার করুন ভায়া। তো আমরা এখন রাস্তাঘাটে সবার থেকে বেশি যে জিনিস দেখতে পাই তা হচ্ছে যানবাহন। তো যানবাহন হলেও সমস্যা ছিল না, ব্যক্তিগত যানবাহন হচ্ছে আমাদের মানুষের প্রধান সমস্যা। একটা বাসে মোটামুটি কতজন ধরে নিন 50 থেকে 60-70 জন, কিন্তু সেই জায়গায় বাসের জায়গায় যদি ব্যবহার করি গাড়ি, সেই গাড়িতে কতজন ধরে? একটা বাসের মাথা পিছু প্রায় 20-25টা গাড়ি হয়ে যায়, যার ফলে আমাদের পলিউশন বাড়ছে গাড়ির মাধ্যমে। আর পুরোনো আমলের গাড়ি ব্যবহার করার ফলে আমাদের যে বায়ু সেটা হচ্ছে আরো বেশি দূষিত। একে তো দূষিত বায়ু, তার উপরে এরকম অবস্থা, যার ফলে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। গাড়ি থেকে নির্গত হচ্ছে বহু বিষাক্ত ধোঁয়া, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। এগুলোর ফলে আমরা জানি সবাই কি হয়, ওগুলো বায়ুতে মেশে ওগুলো অ্যাসিড বৃষ্টি তৈরি করে। আর অ্যাসিড বৃষ্টিতে এবারে বিভিন্ন চাষবাসের ক্ষতি হয়, বিভিন্ন মার্বেল যদিও সৌধ তাদের ক্ষতি হয়, যার ফলে আমাদের দেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি সবই নষ্ট হচ্ছে। তাই গাড়ির ধোঁয়াকে সবসময় আমরা ফিল্টার করতে বলি, কিন্তু গাড়ির ব্যবহার কি কমবে না। তার জন্য গাড়িকে আমরা যত পারবো কম ব্যবহার করার চেষ্টা করব ও যত পারবো উন্নত মানের ফিল্টার ব্যবহার করে গাড়িকে চালানোর চেষ্টা করব। আমি আমার বক্তব্য শেষ করতে চাই রবি ঠাকুরের একটি পদ্যের মাধ্যমে। যাহারা তোমার বিষায়াছে বায়ু, নিবায়াছে তব আলো, তুমি কি আমাদের করিয়াছ ক্ষমা, রেখেছ তাদের ভালো। নমস্কার। অনেক ধন্যবাদ।